দাশগুপ্তের স্মৃতির প্রতি আন্তরিক গভীর শ্রদ্ধা নিবেদন করছি, পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা স্মরণ সভার আয়োজন করি যিনি প্রয়াত হয়েছেন জীবৎকালে লাল ঝান্ডা কাঁধে নিয়ে পার্টির নীতি আদর্শকে সামনে রেখে জনগণের মধ্যে নীরবে নির্ভীকে সাহসের সাথে কাজ করে গেছেন। তার সেই কাজের প্রেক্ষাপটে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, এটা আপাত দৃষ্টিতে আনুষ্ঠানিক মনে হতে পারে, কিন্তু তার প্রয়োজনীয়তা, প্রাসঙ্গিকতা এবং তাৎপর্য যথেষ্ট বেড়েছে। একই সাথে কাজের মধ্য দিয়ে যার স্মৃতিচারণ আমরা করছি, তিনি তার সদ্গুণের যে দৃষ্টান্তগুলো রেখে গেছেন, মূলত জনগণকে সংগঠিত করার ক্ষেত্রে জন আন্দোলন মূল লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে নেওয়া যাওয়ার প্রশ্নে যে ভূমিকা গ্রহণ করেছেন, তার থেকে তার চরিত্রের এই যে সৎ গুণাবলীগুলো, এগুলো আহরণ করে অসম্পূর্ণ যে কাজ রেখে গেলেন আমাদের জন্য, সেগুলো সম্পাদন করার ক্ষেত্রে আমরা যদি যোগ্য ভূমিকা গ্রহণ করতে পারি, সে সম্পর্কে আবার নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া চাই। এটা শুধু চন্দ্রদার যুক্ত না, যে কোনো কমরেডের স্মৃতিসভাতে এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা মিলিত। চন্দ্র দাশগুপ্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে যে স্মরণ সভার আয়োজন করা হয়েছে, তার লক্ষ্য উদ্দেশ্য একটাই। চন্দ্র দাশগুপ্ত অসুস্থ ছিলেন আমি জানতাম, কিন্তু এভাবে চলে যাবে এটা ভাবনার মধ্যে ছিল না। বাহ্যিকভাবে তাকে দেখলে তিনি যে এতটা অসুস্থ এটা বোঝা যেত। আমি সেদিন কৈলাসহরে ছিলাম, আমাদের মালিককে ফোন করে রাতের বেলা চন্দন দাশগুপ্তের প্রয়াত হওয়ার সংবাদ আমাকে জানান। আমি বিস্মিত হই, অপ্রত্যাশিত। ধারণা ছিল হয়তো সুস্থ হয়ে উঠবে, ডায়াবেটিস থাকলেও কাজকর্ম করা যাবে না, কাজের ক্ষমতা ফিরে পাবে না, এটা মনে করার কোনো কারণ ছিল না। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি আমাদের অনেক কমরেড এই প্রতিকূলতাকে স্বাস্থ্যের দিক থেকে এই যে সমস্যাগুলো, এগুলোকে মোকাবেলা করেই লড়াই সংগ্রামের ময়দানে সাংগঠনিক কাজে ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন। চন্দন সম্পর্কে ধারণা আমার মধ্যে এরকমই ছিল। আমি সন্ধ্যায় আগরতলায় ফিরে এসেছি। আমি যে বলবো, চম্পকনগর থেকে শুরু করে রানীগঞ্জ জাতীয় সড়কের ডাইনি বাই খুব বেশি ভেতরে না, এই এলাকাটাতে মূলত সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ ছিলেন অনুপজাতি বাঙালি। আর এর বাইরে যে এলাকা, নদীর ওপার বা নদীর যাই আমরা বলি না কেন, বড় বড় পাহাড়ের পাদদেশ সবটা মিলিয়ে বৃহত্তম অংশের বসতি ছিল উপজাতি অংশের মানুষের। উপজাতি অংশের মানুষদের মধ্যে আমাদের সংগঠন প্রধানত গণমুক্তি পরিষদকে ভিত্তি করে সেই
47-48 সাল থেকেই গড়ে উঠছিল এবং একটা শক্তিশালী ভিত্তি ছিল। বিরোধী দল, বিশেষ করে সেই সময় ছিল কংগ্রেস, তারা এই এলাকায় ঢুকে স্বাভাবিকভাবে কাজকর্ম করার ক্ষেত্রে ভয় পেত, সাহস কম পেত এবং তাদের কাছে এই এলাকাটা ছিল অনেকটা অচ্ছুল, সংগঠন তাদের তেমন একটা ছিল না। তারা আন্দোলনের সমর্থক ছিলেন ঘটনা। তাদের পরিবার হচ্ছে মোহনপুরের বৃহত্তম কয়েকটা পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত। আপনারা শুনছিলেন 40 থেকে 42 জন মানুষ, তার মানে পঞ্চায়েত নির্বাচনে কোনো একটা ওয়ার্ডে জয় পরাজয় এই বাড়ির লোকরা মিলে যদি ঠিক করে তাকে আমরা ভোট দেবো, তারাই নির্ধারণ করতে পারে, এটা ঘটনা। তাহলে সেই পরিবারের ছেলে চন্দন, বাড়িতে সম্পর্ক আমাদের ধারণা তার মধ্যে ছিল না। রানীর বাজারে পড়ার সময় সেখানকার যে ঘটনা পরম্পরায় গণতান্ত্রিক আন্দোলনের যে বিকাশ, ছাত্র আন্দোলনের মধ্যে যে মিলিটেন্স, নানা ঘটনা সেখানে পরবর্তী সময় তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, এগুলো যারা ইতিহাস চর্চা করে তারা জানেন, আমি সেগুলি বলতে চাইছি না। এর মধ্য দিয়ে ধীরে ধীরে চন্দন আমাদের পার্টির কাছাকাছি বসে এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, এই বাড়িটার মধ্যে পলিটিক্যালি ইনভলভ করতে হবে, ঢুকতে হবে এবং এই যে দায়িত্বটা বিশেষ করে বিজনধর, দৃঢ়তা, বলিষ্ঠতা নিয়ে একটা চ্যালেঞ্জ হিসাবে ঢুকবার চেষ্টা করে। এবং এইবারেরই মেয়ে আজকে বিজনের যিনি স্ত্রী চন্দনের ভগিনী, তার সাথেই তার সম্পর্ক তৈরি হয় স্কুলে পড়ার সময় এবং সেই বাড়িতে বিজন শেষ পর্যন্ত সেখানে পরিবারের একজন অত্যন্ত নিকটতম নির্ভরশীল সদস্য হিসাবে সেখানে বিবেচিত হন, আপনারা জানেন সেটা। এবং এর মধ্য দিয়েই আলটিমেটলি চন্দন এই পরিবারের পলিটিক্যাল লিডার হয়ে গেছে। এবং শুনছিলেন যে যদিও পরিবারে বয়স্করা আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, কিন্তু পারিবারিক যে কোনো বিষয়ে কোনো শেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চন্দনের কথাই ছিল শেষ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.